রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আলোচিত রায় আজ। এরই মধ্যে অন্যতম আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়েছে। এই মামলায় তিনিও আসামি। সকাল থেকেই চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘিরে কঠোর নিরাপত্তা আদালত প্রাঙ্গণে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন নজরদারিতে। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 4 দিনে শেষ হলো। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 8 বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। রামিসা হত্যা মামলার রায় ঘোষণার খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। নিম্ন আদালতে রয়েছেন রিয়াজ, রায়হান ও মশিউর অনিক। সরাসরি তাদের সাথে যুক্ত হচ্ছি। প্রথমে যাচ্ছি অনেকের কাছে। অনেক চাঞ্চল্যকর রায় ঘোষণা ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং মূল আসামি সোহেল রানাকে ঠিক কখন নাগাদ আদালতে আনা হতে পারে? উত্তরটা দিতে চাই এইভাবে করে যে মূল আসামি যিনি সোহেল রানা তাকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগেই, এবং তার আগে তার স্ত্রী স্বপ্না খাতুনকেও কিন্তু নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণে, এবং তাদেরকে ঠিক এই যে মহানগর দায়রা জজের দ্রুত বিচার ট্রাইব্যুনাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখনও যদিও তাদেরকে কোর্টে ওঠানো হয়নি, কিছু প্রসিডিং বাকি আছে, এরপরে তাদেরকে কোর্টে ওঠানো হবে এবং দ্রুততম বিচার সম্পন্ন হওয়ার একটা দৃষ্টান্ত হয়ে রইল কিন্তু এই যে রামিসা হত্যা মামলা। আমার সঙ্গে আমার সহকর্মী আছেন, সহকর্মী রিয়াজ, রায়হান। আমরা একসঙ্গেই কিন্তু এখানে এসেছে এবং পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি আসলে মিডিয়ার মাধ্যমে। এটা জানতে চাই যে আজকের এই প্রসঙ্গতে রায়ের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে, যেহেতু দ্রুততম সময়ের মধ্যে বলছি। তার আগে যদি এই মামলাটির পূর্বাপর যদি আমরা বলতে চাই, তাহলে গত 19 মে যে ঘটনাটি ঘটেছে এবং 25 মে এই মামলাটি চার্জশিট দেওয়া হয়েছে, অর্থাৎ 6 দিনের মাথায় এই মামলাটি চার্জশিট দেওয়া হয়েছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেই চার্জশিট গ্রহণ করার পর সেই চার্জশিট পাঠানো হয়েছিল এখানে নারী ও শিশু সহিংসতা দমন যে নতুন ট্রাইব্যুনালটি করা হয়েছে সেই ট্রাইব্যুনালে। সেদিনেই মূলত এই মামলাটি চার্জ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের উপর যে শুনানি, সেই শুনানির তারিখ দেওয়া হয়েছিল ঈদের পরে 1 জুন। সেই 1 জুনে চার্জটি গঠন করা হয়েছে। তার মানে হচ্ছে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করা হয়েছে 1 তারিখ, এই চলতি মাসের 1 তারিখ। তারপরের দিন সাক্ষ্য গ্রহণ ছিল, তারপরের দিন 16 জন সাক্ষীর একসঙ্গে সাক্ষ্য নেওয়া হয়েছে এবং জেরা করা হয়েছে। তারপরে আসামিদের 3 তারিখ আত্মপক্ষের সমর্থন ছিল। আত্মপক্ষ সমর্থনের পরে 4 তারিখে যুক্তিতর্ক শেষ করা হয়েছে, অর্থাৎ 4 কার্য দিবস। আমরা যদি 1, 2, 3, 4 1 তারিখে চার্জ গঠন করা হয়েছে, বিচার শুরু পরে 2 তারিখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সাক্ষীদের জেরা করা হয়েছে, 16 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তারপরে 3 তারিখে আসামিদের আত্মপক্ষের সমর্থন সেটি দেওয়া হয়েছে এবং 4 তারিখে মামলার রায় ধার্য করা হয়েছে যুক্তিতর্ক শেষ করার পরে। অর্থাৎ আজকে পঞ্চম দিন, যদি আমি বলি যে এই মামলার বিচার কাজ শুরু থেকে 5ম দিনের মাথায় এটি রায় ঘোষণা করা হচ্ছে। এটি একটি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাস, পুরো বিচার ব্যবস্থার একটি ইতিহাস। কারণ এত দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ 4 কার্য দিবসের মধ্যে বিচার শেষ করা এটি কখনো হয়নি, বিশেষ করে হত্যা এবং ধর্ষণ মামলায় কখনো হয়নি। তার আগে যদি আমরা একটু বলি যে গেল বছরের মার্চে যেটি ঘটনা ঘটেছিল, শিশু আসিয়া খাতুন যেটি মাগুরায় ঘটেছিল, সেখানেও 1 মাস সময় নেওয়া হয়েছিল এবং 1 মাসের মাথায় সেই মামলাটির রায় প্রদান করা হয়েছে বটে, কিন্তু তারপর 1 বছরের বেশি সময় ধরে সেই মামলাটি উচ্চ আদালতে ঝুলে আছে, অর্থাৎ উচ্চ আদালতে এখন পর্যন্ত ডেথ রেফারেন্সের শুনানিও হয়নি। তো এই মামলাটি যে পরবর্তী প্রসিডিওর সেটিও একই রকম। এখানে ডেথ রেফারেন্সের যেটি কাগজ সেই যাবে, তারপরে পেপার বুক তৈরি হবে। পেপার বুক আপনি জানেন এখন যে বাংলাদেশের রাষ্ট্রীয় ছাপাখানা যে পেপার বুকগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রায় 8 থেকে 10 বছর আগের পেপার বুক, অর্থাৎ যদি আমরা একেবারে নিদেন পক্ষে বলি তাই অন্তত 5 থেকে 6 বছর আগের পেপার বুক তৈরি হচ্ছে। এই যে অনেক ব্যাকলগ তৈরি হচ্ছে, অর্থাৎ অনেক দিনের জট তৈরি হয়েছে, সেই জটগুলো কীভাবে সমাধান করবে, তারপরে সেগুলো বন্ধ রেখে কি এই মামলাটি দ্রুত সময় নিষ্পত্তি করা হবে, নাকি আগে যে মামলাগুলো আছে সেগুলো সিরিয়ালে যাবে, এটি একটি প্রশ্ন থেকেই যায়। তার মানে আমরা ধরে নিতে পারি যদি এই মামলাটি রাষ্ট্র যদি নিজে হস্তক্ষেপ করে, তখন হয়তো এই মামলাটি উচ্চ আদালতে গিয়ে যে ডেথ রেফারেন্সের শুনানি হবে, ডেথ রেফারেন্স শুনানি দ্রুত করবে, পাশাপাশি পেপার বুকটা দ্রুত তৈরি করা হবে। তারপরে আপিল, তারপর হাইকোর্টে যাবেন। হাইকোর্ট যদি এই রায়টি যদি বহাল রাখেন, তাহলে
আসামি পক্ষ আপিলে যাওয়ার সুযোগ আছে। আপিলের ডিভিশন যদি অর্থাৎ অ্যাপিলের ডিভিশন যদি সেই হাইকোর্টের রায়টি বহাল রাখে তাহলে আসামিকে আবার রিভিউ করার সুযোগ আছে। সেই রিভিউ শেষ করার পরে তারপরে চূড়ান্ত রায় এবং চূড়ান্ত রায়ের পরে 21 দিন সময় পাবে সেটি কার্যকরের, অর্থাৎ এই কার্যকরের মধ্যে আবার আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার একটি বিষয় রয়েছে। সুতরাং এটি অনেক দীর্ঘ প্রক্রিয়া। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি অর্থাৎ বড় যে প্রশ্নটি এই জায়গায় সেটি হচ্ছে কেউ কেউ বলছেন, আমরা অনেক আইনজ্ঞের সাথে কথা বলেছি বা বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক বিচারপতি বা যারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন এক সময়, হাইকোর্টের বিচারক ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে এটির সবচেয়ে বড় দুর্বলতা সেটি হচ্ছে চার্জ কার্যদিবসে আসলে 16 জন সাক্ষীর একদিন সাক্ষ্য গ্রহণ। কারণ এটি আসলে আমার কথা হচ্ছে বা আইনজীবীরা বলছেন যে একটি মামলায় যদি আসামি অভিযুক্ত হন তিনি যাতে কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারেন, তিনি অপরাধী হন, তিনি স্বাস্থ্য হ্যাঁ একদম কোনো ধরনের যদি একবারে প্রশ্ন সাপেক্ষে যেতে হয়। যেমন আমি এর আগে যদি অনেক আপনাকে আরেকটি মামলার উদাহরণ দিতে পারি, সেটি আমি নিজে কভার করেছি। ফেনীতে নুসরাত রাফি যাকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই পুড়িয়ে মারার কারণে সেখানে 16 জন আসামি ছিল, 16 জনকেই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেই মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেই 16 জন আসামির বিরুদ্ধে যে রায়, সেই রায়ের উচ্চ আদালতে কিন্তু এখন আটকে আছে। সেটি অনেক কয়েক বছর আগের ঘটনা। তার মানে সেই মামলাটিও কিন্তু হয়। অর্থাৎ বলা যায় মিডিয়া আসলে যে মামলাগুলো অর্থাৎ যেগুলো রোষ তৈরি হয় যে মামলাগুলোর ক্ষেত্রে বা জন আবেদন তৈরি হয় সেই মামলাগুলো দ্রুত সময়ে এগিয়ে যায়। কিন্তু এর আগে যেমন আমি ব্রাহ্মণবাড়ির একটি দর্শনের কথা বলেছি, সেই যমুনা টেলিভিশনের সেই প্রতিবন্ধ আমি নিজে করেছিলাম যে ব্রাহ্মণবাড়ির একটি শিশু হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি, কয়েক মাস পেরিয়ে গেছে। তাহলে এই যে বিচার ব্যবস্থার মধ্যে অর্থাৎ এই যে একই ধরনের অপরাধের মধ্যে যে বৈষম্যগুলো সেগুলো আসলে কমিয়ে আনা উচিত। এবং বৈষম্যের কথা বলছিলেন রিয়াজ, আমি একটু জানতে চাই যে আসলে স্টেট ডিফেন্সের যে প্রসঙ্গটি এনে বিয়ন্ড দ্য রিজনেবল ডাউটের কথা আমরা জানছিলাম যে কোনো ধরনের ডাউট থাকার কোনো সুযোগ থাকতে পারবে না, তাহলে কিন্তু আটকে যাওয়ার সুযোগ আছে। স্টেট ডিফেন্স নিয়োগ হওয়ার একটা বড় কারণ ছিল হচ্ছে আদালত প্রাঙ্গণের যারা আইনজীবীরা ছিলেন তারা এই অপরাধীর পক্ষে দাঁড়াতে প্রস্তুত ছিলেন না বা রাজি হননি। তো সেক্ষেত্রে রাষ্ট্র যেহেতু বাদী হিসেবে সেই মামলাটি করে, যেহেতু খুন এবং ধর্ষণের মামলা, পাশাপাশি বিবাদিতেও যদি রাষ্ট্রপক্ষের নিযুক্ত কোনো আইনজীবী থাকে সেটি কিনে হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালত থেকে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। এবং আমরা এর আগেও দেখেছি, এর আগে ইতিহাস যদি বলে যে বিচারের যেহেতু আমরা অনেকদিন ধরে এই অঙ্গনে কাজ করি, যে অনেক রায় এরকম হয়েছে বা অনেক বিচার এরকম হয়েছে, যেহেতু স্টেট ডিফেন্স দেওয়া হয়েছে অর্থাৎ রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছিল আসামিপক্ষে নিজেদের কোনো আইনজীবী নিতে পারেনি। সুতরাং সে তার মতো করে তার যে অপরাধের পক্ষে বা তার যে নিজের পক্ষে বা আত্মপক্ষে যে যুক্তিতর্ক সাফাই সেটি পায়নি। কিন্তু বিচার কী বলে? বিচার হচ্ছে যে আপনি অপরাধ করেছেন, একবারে কোনো ধরনের ডাউট ছাড়া এই অপরাধের বিচার হবে এবং যিনি প্রকৃত আসামি তিনি বিচার পাবেন। ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা সবাই চাই, প্রত্যেকটি মানুষ চায় যে যিনি ধর্ষণ করেছে প্রকৃতপক্ষে আসামি তার মৃত্যুদণ্ড হোক এবং সেটি দৃষ্টান্ত হোক। কিন্তু সেই দৃষ্টান্ত করতে গিয়ে যাতে কোনো ধরনের প্রশ্নের তৈরি না হয় সেটিও কিন্তু নিশ্চিত করা। সর্বোচ্চ সাজা পাক, ন্যায় বিচার পাক অপরাধীর ক্ষেত্রেও সেটাও আসলে সবারই চাওয়া থাকে। তবে এই ধরনের যে ঘৃণ্য অপরাধ, সেই ঘৃণ্য অপরাধের যেই ঐতিহাসিক আজকের যে কার্যক্রম অর্থাৎ বিচারিক কার্যক্রম সম্পন্ন হচ্ছে, তারা নিশ্চয়ই আশাবাদী করছে জাতিকে। তবে দেখার বিষয় যেটি নিয়ে আসলে কথা বলছিলাম সহকর্মী এবং আমরা, যে এই বিচারিক প্রক্রিয়াটা আসলে পরবর্তী পদক্ষেপে গিয়ে কতটা আটকে থাকে, যেভাবে করে আটকে আছে অনেক মামলা, দেখার বিষয়। ধন্যবাদ, অনেক বিস্তারিত জানাচ্ছিলেন।